মাত্র 14 দিনের ব্যবধানে 20 জনকে হত্যা করা। হুম। একটি রাষ্ট্রে, একটি সভ্য রাষ্ট্রে কি সেটা হয়? বাংলাদেশের সেনাবাহিনীকেও সর্বশেষ যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, সেটাকেও কি পাকিস্তানি ধারার আইএসআই এর নিয়ন্ত্রণে, আইএসআই এর অধীনে তারা পরিচালনা করছে? জঙ্গি কিভাবে যুদ্ধ করতে হয় জঙ্গিদের বিরুদ্ধে, আওয়ামী লীগ সেই যুদ্ধ করে করে কিন্তু জীবনের শেষ পর্যায়ে এটা তার পে মাস্টারদেরকে একটা সে উপহার দিয়ে যাচ্ছে, যে এই অঞ্চলে অস্থিতিশীলতা করতে পারলে তার যে দায় ছিল, ক্ষমতায় বসার যে শর্ত ছিল, সেটাকে সে পূরণ করে যাচ্ছে। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। এবং এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে একাধিক আলোচনা, একাধিক কথা, একাধিক তর্ক, যুক্তি পাল্টা যুক্তি সবই চলছে। কিন্তু বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন, তার ভবিষ্যৎ কি? এবং আওয়ামী লীগ তা নিয়ে কি ভাবছেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে সব থেকে বেশি বলা যেতে পারে ভোকাল, তিনি আন্দোলন করছেন, তিনি কথা বলছেন। আপনাকে স্বাগত। আহ, যদি একটুখানি জানতে চাই যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? অলরেডি আপনাদের অনেক হ্যাশট্যাগ ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখুন, নির্বাচন তো হচ্ছে না। এটা যেটা হচ্ছে সেটা একটা প্রহসনের আয়োজন হচ্ছে। আমরা বলছি ইলেকশনের বদলে সিলেকশন হচ্ছে। সিলেকশন অ্যামাংস্ট আ গ্রুপ অফ পিপল, যারা একটা মানে এক্সট্রিম রাইট উইং সরকার প্রতিষ্ঠা করতে চায়। মানে বাংলাদেশকে একটা পাকিস্তানের অঙ্গরাষ্ট্রে পরিণত করার একটা পরিকল্পনার অংশ হিসেবে সেটা করা হচ্ছে। তো সেটা যাতে করে রাজনৈতিক একটা রূপ পায়, এখন যেটা হচ্ছে অরাজনৈতিক উপায় আছে, এনজিওদের মাধ্যমে সেটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার একটা চেষ্টা চলছে। আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোর প্রতি, যে বাংলাদেশকে আজকে ধ্বংসের চূড়ান্ত সীমায় আপনারা নিয়ে যাচ্ছেন। একটা রাজনৈতিক দল আছে, তারা মানে মানে একেবারে এক্সট্রিম পলিটিক্সটা করে, অ্যাবসলিউটিস্ট পলিটিক্সটা করে। জামায়াতে ইসলামের কথা যদি বলি, তাদের মধ্যেও অনেক যারা লিবারেল ভয়েস আছে, তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে বিএনপি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে তাদের প্রতি আহ্বান থাকবে যে একটা রাজনৈতিক সরকার আপনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেটাকে এই বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে করে আপনারা ভবিষ্যতে আপনাদের যে রাষ্ট্র ক্ষমতা নেয়ার যে আয়োজন হচ্ছে, সেটাকে কতটুকু স্থায়িত্ব দিতে পারবেন। এবং সেই স্থায়িত্ব দেওয়াটা কিন্তু এক ধরনের প্রশ্নবিদ্ধ থাকবে। আমি বলে দিচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আওয়ামী লীগকে ছাড়া কিন্তু ইতিমধ্যে 3টা নির্বাচন হয়েছিল। হুম। এই 3টি নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগকে যখনই নির্বাচনে অ্যালাউ করা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু মার্শাল লর মধ্যে নির্বাচন করেছে। মার্শাল ল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, মানে সংবিধান টংবিধান কিছু নেই, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, মার্শাল ল অর্ডারের মধ্যে আওয়ামী লীগ নির্বাচন করেছে। সেই ধরনের রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। সবসময় নির্বাচনমুখী। আপনাকে বুঝতে হবে নৌকা বাংলাদেশের জনগণের হৃদয়ে কেন এত ভিতরে ঢুকে গিয়েছে, এই নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে। তাই আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন, জাতীয় পার্টিকে আপনার হাত পা বেঁধে নির্বাচনে করাচ্ছেন। আওয়ামী লীগের যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টির অনেকগুলো ফ্যাকশন, তারপর আপনার এই যে জাসদের একটা বিশাল অংশ, তাদেরকে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করতে দিচ্ছেন না। আপনি কিসের নির্বাচন করছেন? আমাদের সময় তো আমরা ওপেন ডোর রেখেছি, আপনি ঘরে আসেননি, নির্বাচনের ঘরে আপনি আসেননি, এটা আপনার চয়েস ছিল। আবার আপনি এসেছেন 18 সালে, 24-এ আপনি আসেননি, কিছু বছর আসলেন, কিছু বছর আসলেন না। আমাকে তো আপনি ঘরে ঢোকার আমন্ত্রণই দিলেন না, আমাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এবং এই যে একটা উগ্র সরকার এখানে বসে আছে, শফিকের মতো লোকেরা, যারা একটা সরকারি অফিস তো দূরের কথা, বেসরকারি কর্তৃপক্ষের কোনো কার্যালয়, সে কিন্তু কোনো পত্রিকার প্রধান হয়েও কখনো কাজ করেনি। অ্যাক্টিং দায়িত্ব নিয়ে ঢাকায় এএফপির স্পোর্টস রিপোর্টার থেকে সে অ্যাক্টিং হেড হয়ে গিয়েছিল এএফপির, সেই থেকে সে হয়েছে এখন পলিসি মেকার। এই ধরনের মানে ব্যক্তিদের মাধ্যমে যদি আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, এবং ইউনুস, যে কিনা এখন আমি বলবো অক্টাজেনারিয়ান, মাথা আর কাজ করছে না, শরীরও যাওয়ার পথে, কিন্তু কাজ করছে লামিয়া মোর্শেদের শরীরের মাধ্যমে, লুৎফে সিদ্দিকীর মাধ্যমে, শফিকের মাধ্যমে। হ্যাঁ, ওই যে এমন একটা পরিস্থিতি। তো এই ব্যক্তিরা বাংলাদেশকে আজকে ধ্বংসের চূড়ান্ত সীমায় যারা নিয়ে যাচ্ছে, তাদের তো বিচার হবে এই বাংলার মাটিতেই। এবং নির্বাচন হোক, সেটা সিলেকশন হোক বা ইলেকশন হোক, সেটা আমরা দেখে নেব কতটুকু যায়।
প্রতিদিন বাংলাদেশ থেকে যেভাবে সংখ্যালঘুদের হত্যার ঘটনা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের হত্যার ঘটনা আসছে, এখনো পর্যন্ত ডক্টর ইউনূস বা তার উপদেষ্টারা তুলতে বলছেন যে এমন কোনো ঘটনা ঘটছে না। এই যে এক নাগাড়ে চলছে, মনে হয় যেটা একটা পরিকল্পনা করে করা হচ্ছে। অ্যাবসলিউটলি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে, বিশেষ করে আইএসআই এর যে সমস্ত স্লিপার সেলগুলো আছে সেগুলোকে ব্যবহার করে তৌহিদি জনতা নামক একটা উন্মত্ত উগ্র গোষ্ঠী প্রতিষ্ঠা করেছে, যারা দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে রাজধানীতে যেখানে পাচ্ছে সেখানেই সনাতন ধর্মাবলম্বী বলি, অন্যান্য ধর্মাবলম্বী বলি, এবং যারা ইসলাম ধর্মেরও মানে অনুসারী, তাদেরকেও যদি তাদের সাথে এক মতের অনুসারী না হয়, যারা তরিকাপন্থী, সুফি মাজারপন্থী, তাদেরকেও পিটিয়ে হত্যা করছে, আগুন দিয়ে হত্যা করছে, জ্বালিয়ে পুড়িয়ে। আপনি দেখুন যে মাত্র 14 দিনের ব্যবধানে 20 জনকে হত্যা করা হুম। একটি রাষ্ট্রে, একটি সভ্য রাষ্ট্রে কি সেটা হয়? এবং এদের প্রায় সকলেই হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী। তো সেখানে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? আপনি ইউনূস সরকার সেনাবাহিনী পাঠিয়ে, গতকালও আমার চট্টগ্রামের যে সেখানে ছাত্রলীগের সভাপতি ছিল তার বাড়িতে সেনাবাহিনী পাঠিয়ে, তার স্ত্রীকে ধমকিয়ে, তার পরিবারকে ধমকিয়ে সেখানে আসলো সেনাবাহিনী পাঠিয়ে। সেখানে এতগুলো মানুষকে হত্যা করেছে, কয়টা জায়গাতে আপনি সেনাবাহিনী পাঠিয়েছেন? তার মানে কি আমরা বুঝতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকেও, সর্বশেষ যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, সেটাকেও কি পাকিস্তানি ধারার আইএসআই এর নিয়ন্ত্রণে, আইএসআই এর অধীনে তারা পরিচালনা করছে? দেখে তো অবস্থা দিচ্ছে সেটাই মনে হচ্ছে। সেটা যদি হয়, এটা তো আঞ্চলিকভাবে যুদ্ধ ঘোষণার নামান্তর, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর, মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর। তো আমরা কি একটা যুদ্ধবাজ দেশে পরিণত হচ্ছি, সন্ত্রাসবাদ রপ্তানির দেশে পরিণত হচ্ছি? সেদিকে ইউনূস নিয়ে যেতে চায় জীবনের শেষ পর্যায়ে। এটা তার পে মাস্টারদেরকে একটা সে উপহার দিয়ে যাচ্ছে, যে এই অঞ্চলে অস্থিতিশীলতা করতে পারলে তার যে দায় ছিল, ক্ষমতায় বসার যে শর্ত ছিল, সেটাকে সে পূরণ করে যাচ্ছে। এই অবস্থায় ডক্টর ইউনিশ তিনি তার পেজ থেকে, নফেল ভাই আপনি নিজেও দেখেছেন, তিনি পোস্ট করেছেন যে যদি কেউ অনুশোচনা করেন বা অনুতপ্ত হন, আপনাদের দিকে ইঙ্গিত যে আওয়ামী লীগ অপরাধ করেছে, তাই আওয়ামী লীগকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা বোধ করতে হবে, ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে আপনাদের অবস্থান এবং বক্তব্য কি? দেখুন, কারণ তিনি তো এতগুলো হিন্দু হত্যার ব্যাপারে কোনোভাবেই অনুতপ্ত বলে আমাদের মনে হচ্ছে না, তিনি ক্ষমাও চাইছেন না, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। আমাদের মানে ক্যাটাগরি আছে হিন্দু মুসলিম মিলিয়ে, আমাদের দলের কিন্তু প্রায় 600 নেতাকর্মী এখন পর্যন্ত মারা গিয়েছে। 600। হ্যাঁ, হুম। তারা বলছে জুলাই আগস্টে 800 মারা গিয়েছে, এই 800-র মধ্যে কিন্তু অর্ধেকই ছিল আমাদেরই নেতাকর্মী, এর বাইরে আরো 600 নেতাকর্মী মারা গিয়েছে। এরপরে প্রতিদিন মন্দির ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, গির্জায় বোমা মারা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদেরকে খুন করে হত্যা করা হয়েছে, গণপিটুনি দিয়ে, মিথ্যা অভিযোগে আগুন দিয়ে পুড়িয়ে জীবন্ত মানুষকে মারা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দেয়া হয়েছে। এই অপরাধগুলো যারা করেছে, তারা গণমাধ্যমে সগৌরবে তারা বলছে আমরা মেরেছি, মারার প্রয়োজন ছিল। এবং এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে যারা ছিল তাদেরকে আবার একটা অধ্যাদেশ জারি করে দায় মুক্তিও দিয়েছে। হুম। আপনি যদি মনে করেন যে আপনি কিছুই করেননি, ধোয়া তুলসী পাতা, আপনি ফেরেশতা, আপনি পীর ফকির, আপনি একেবারে সাধু সন্ত, তাহলে আপনি অধ্যাদেশ কেন পাশ করলেন দায় মুক্তি দিতে? আপনি যেখানে নিজেকে দায় মুক্তি দেওয়ার জন্য, হত্যাকাণ্ডের দায় মুক্তি দেওয়ার জন্য আপনি দায় মুক্তি আইন নিজে অবৈধভাবে পাশ করলেন, আবার আপনি আমাকে বলছেন আমি হত্যাকারী। তাহলে আপনি কেন দায় মুক্তি দেওয়ার জন্য আইন পাশ করেছেন? যদি আপনি একেবারে সাধু সন্ত হয়ে থাকেন, আপনি একেবারে পীর ফকির মুর্শিদ হয়ে থাকেন, তাই না? তো এর মধ্যেই কিন্তু তার প্রতারণা সেখানে সম্পূর্ণভাবে হয়ে উঠেছে। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা হলাম ভিকটিম। ভিকটিম কিসের দায়ে আপনি আহ, আহ, লজ্জা পাবেন, ক্ষমা চাইবেন? ভিকটিম কিভাবে ক্ষমা চায়? ভিকটিম বিচার দাবি করে। আমরা হচ্ছি, এবং সনাতন ধর্মাবলম্বী মানুষ
আমাদের দেশের নাগরিক। এবং আমি সবসময় বলছি যে সেটা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, আমাদের দেশে গত 15 বছরে এই তৌহিদি জনগোষ্ঠী যেভাবে করে মানে বেড়ে উঠলেই বা বাড়ন্ত হলেই আমাদের সেই রাষ্ট্রীয় সক্ষমতা ছিল, তাদেরকে আমরা নিবৃত্ত করতাম, নিয়ন্ত্রণ করতাম, তাদেরকে আমরা উৎখাত করতাম বা সেটাকে একটা ব্যবস্থা নিতাম। এই সরকার দিয়ে তো সেটা করেছি। এবং তখন তারা প্রচার করতো আমরা নাকি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে গিয়ে বসাতো, সেখানে গিয়ে আইন পাশ করতো যে উগ্রবাদীদের নিয়ন্ত্রণ নাকি ফ্রিডম অফ স্পিচে নাকি সেটাকে আঘাত করা। তো এখন ফ্রিডম অফ স্পিচ তো পেয়েছে, ফ্রিডম অফ স্পিচ না শুধু ফ্রিডম টু কিলও পেয়ে গেল, ফ্রিডম টু কিল এবং ইন্ডেমনিটি তারা সেটাও পেয়ে গেল। এই অবস্থা চলতে থাকলে সেখানে আফগানিস্তানের চাইতে, হাইতির চাইতে, সোমালিয়ার চাইতে, মিয়ানমারের চাইতে একটা খারাপ রাষ্ট্র সেখানে তারা তৈরি করবে, এটা আমরা হতে দেব না। কয়দিন এই বাহিনী দিয়ে তারা ক্ষমতায় নিজেদেরকে নিরাপদ রাখবে তারাই জানে, তারা খুব ভালো করেই জানে তারা রাখতে পারবে না। এবং বিএনপি যেহেতু দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের মধ্যে সেই সেই রিয়েলাইজেশনটা আমরা আশা করছি যে আসবে, যে যে অপরাধগুলো তারা করেছে সেগুলো থেকে তারা কিভাবে নিজেদেরকে শুধরিয়ে নিয়ে রেগুলার পলিটিক্যাল প্রসেসে বাংলাদেশকে আনবে, সেটা তাদের কিন্তু তাদের হাতে এই মুহূর্তে আহ, আছে। ট্রাম্প কার্ডটি তাদের হাতেই আছে, কিন্তু তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটাই আমরা অপেক্ষা করছি দেখ। আপনার মনে হচ্ছে যে বিএনপি আপনাদের পলিটিক্যাল সেই স্পেসটা দেবে? তা না হলে তো বিএনপি সরকারে থাকতে পারবে না। বিএনপি তো এখন সেনা, পুলিশ, জঙ্গি বাহিনীর ঘাড়ে উঠে সরকারে বসার চেষ্টা করছে, তাই তো? এই বাহিনীগুলো, তিন সম্মিলিত বাহিনী, কতদিন তাদেরকে রাখবে? সেনা সরে গেলে কিন্তু বাকি দুটো বাহিনী, প্রথম বাহিনী কিন্তু আর কোনো অ্যাকশনে যাবে না, কারণ আপনি এখন দেখছেন যে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ পড়ালেও পুলিশ সেখানে যাচ্ছে না। পুলিশ নিজেই তো আক্রান্ত, 3,000 পুলিশ মিসিং। হুম। 3,000 পুলিশ মিসিং, এর মধ্যে কতজন নিহত হয়েছে? এসআই সন্তোষ থেকে শুরু করে সেই যে গর্ভবতী পুলিশ কনস্টেবলটি পুড়িয়ে যাদেরকে মারা হলো, তারা কিন্তু একটা বার্তা পেয়ে গেছে যে পুলিশ মারলে কিন্তু দায়মুক্ত থাকবো, দায়মুক্ত থাকবে। তো সুতরাং তারা তো কোনো ব্যবস্থা নেবে না। এখন শুধু সেনাবাহিনীকে বন্দুকের নলে পরিচালিত করে একটা যা ইচ্ছা তাই করছে। এই বাহিনী তো আর থাকবে না সিভিলিয়ান সরকার আসলে। তারপরে কি হবে? জঙ্গি দিয়ে কয়জন আপনি কয়দিন আপনি রাখতে পারবেন? এই এই সকল জঙ্গিদেরকে ঢাকায় বসিয়ে রেখেছেন। জঙ্গি কিভাবে যুদ্ধ করতে হয় জঙ্গিদের বিরুদ্ধে, আওয়ামী লীগ সেই যুদ্ধ করে করে কিন্তু এসছে। আওয়ামী লীগ কিন্তু যুদ্ধ করেই, বিজয়ী হয়েই 21 বছর পরে সরকার গঠন করে আবারও সরকার থেকে উৎখাত হয়ে আবারও এসে 15 বছর সরকার চালিয়েছে। তা আওয়ামী লীগের পুরো ইতিহাসটা হচ্ছে সংগ্রামের ইতিহাস। আমাদের যে মানে আসন্ন, আপনার কথার ইঙ্গিত ধরে যদি বলি, তাহলে আপনাদের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সবই রেডি রেখেছেন আপনারা। অবশ্যই, অবশ্যই আমাদের মানে প্রত্যেকটা সিনারিওর জন্য আমরা প্রস্তুত। আমাদের যে আপনি যদি দেখেন আমাদের যে এন্টায়ার এক্সিস্টেন্স আওয়ামী লীগের, এই পুরো সময়টাতে আমরা কতদিন সরকারে ছিলাম আর কতদিন রাজপথে সংগ্রাম করেছি। আমরা একটা রাষ্ট্র সৃষ্টি করেছি, আমরা একটা রাষ্ট্র সৃষ্টি করেছি, যুদ্ধ করে সৃষ্টি করেছি। আমরা অসহযোগ আন্দোলন বা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ এই রাষ্ট্র সৃষ্টি করেনি, সরাসরি যুদ্ধ করেছে। আমরা আন্তর্জাতিক সমর্থন পেয়েছি এবং সুরক্ষা পেয়েছি। আমরা আবার দেশের অভ্যন্তরে আন্দোলন সংগ্রাম করে সামরিক সরকারের পতন ঘটিয়েছি, আবার উগ্র সাম্প্রদায়িক সরকারেরও পতন আমরা ঘটিয়েছি। সুতরাং সেটা আওয়ামী লীগ খুব ভালো করেই জানে, আন্দোলন সংগ্রাম কি জিনিস, যুদ্ধ বিগ্রহ কি জিনিস। আওয়ামী লীগ ভিকটিম যেমনি হতে জানে, ভিকটিম মানে সেটার ভিকটিম হলে পরে সেটা কিভাবে বিচার করতে হয় সেটাও জানে। তাই আওয়ামী লীগকে সহজে এরা মুছতে পারবে না, এটা ওরা খুব ভালো করেই জানে। 23 তারিখ একটা গুঞ্জন শোনা যাচ্ছে ভাই। 23 তারিখ কি হতে চলেছে, যদি যতটা বলা সম্ভব, যদি বলা সম্ভব হয়? না দেখুন, আসলে মানে এটা যারা সংগঠিত করছেন, এটা কিছু আমি যতটুকু জানি যে এটা আমাদের দলীয় অনুষ্ঠান নয়। দিল্লিতে একটি মানে সেটা যেখানকার আন্তর্জাতিক যে আউটলেট গুলো আছে গণমাধ্যম, তারা আগ্রহ প্রকাশ করছেন যে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন বা দলের পক্ষ থেকে না, এই বিষয়ে কিছু হুম। মতামত দেয়া বা আলোচনা করার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন। সেই আগ্রহ প্রকাশের অংশ হিসেবে সেখানে কারা কারা থাকবেন এই বিষয়টি এখন আমি নিশ্চিন্তভাবে মানে হুম। ঠিকভাবে জানিনি। আমার কাছে এখনো তালিকাটা এসে পৌঁছেনি। তো সেটা পৌঁছালে পরে আমি আসলে এই বিষয়ে বলতে পারবো।
সেখানে মানে উপস্থিতি থাকবেন কিনা, বা সেখানে বার্তা প্রেরণ করা হবে কিনা, বা স্টেটমেন্ট দেওয়া হবে কিনা, সেটা অডিও স্টেটমেন্ট হতে পারে, সেটা রিটেন স্টেটমেন্ট হতে পারে, সেটা ভার্বাল কোয়েশ্চেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেটা বিষয়ে আসলে আমি এই মুহূর্তে শতভাগ অবগত নেই, কিছু কিছু শুধুমাত্র আমার ধারণা করছি, সেই ধারণার উপরে আমি আসলে মন্তব্য করাটা কঠিন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীকালে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।